যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। একই দিন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা থেকে ইরানের সশস্ত্র বাহিনী মাঠে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো কোনো আলোচনার তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। অন্যদিকে হরমুজ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সমঝোতার আশা জাগিয়েও আবারও গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক। ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, হরমুজের দিকে জাহাজ নিয়ে গেলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে সেগুলোতে হামলা চালানো হবে। এ সময় পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙরকৃত জাহাজগুলোকে সতর্কতামূলক বার্তা দিয়েছে বিপ্লবী গার্ড। তারা বলেছে, নোঙর করা স্থান থেকে কোনো জাহাজ যেন না নড়ে। একই দিন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের অবরোধকে বিবেচনাহীন এবং অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইরানের জাহাজ হরমুজ পার হতে না পারলে অন্যদের জাহাজ পার হওয়ার বিষয়টি অসম্ভব। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে রয়েছে। শনিবার রাষ্ট্রীয় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাঘের গালিবাফ এসব কথা বলেন। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, তেহরান ওয়াশিংটনকে বিশ্বাস করে না, আর যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা থেকে ইরানের সশস্ত্র বাহিনী মাঠে প্রস্তুত রয়েছে। এরই মধ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের অযৌক্তিক সব দাবি থেকে সরে আসতে চাইছে না। খাতিবজাদের মতে, একটি যৌথ কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত দুই পক্ষের মুখোমুখি বসা সম্ভব নয়। হরমুজ প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারে না ইরান। তেহরানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে ওভাল অফিসে এক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। রবিবার বেশ কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণ চালায় তারা। একই সঙ্গে ইসরায়েল দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের আলোচনায় মুখ্য হয়ে উঠছে ইরানের পরমাণু প্রকল্প এবং ইউরেনিয়াম। গেল প্রায় ২ যুগ ধরে এ নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ চলছে। কেন বছরের পর বছর ধরে বিতর্কের কেন্দ্রে ইরানের ইউরেনিয়াম, তাই জানাচ্ছেন আফসানা শাওন। নিজেদের পরমাণু কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ বলে আসছে ইরান, কিন্তু তাতে বিশ্বাস নেই চিরশত্রু যুক্তরাষ্ট্র আর তার মিত্র ইসরায়েলের। তাদের দাবি, গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে তেহরান। কারণ জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির দাবি, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। এর বিশুদ্ধতার মান ৬০%, যা বাড়িয়ে ৯০% উন্নীত করলে অনায়াসেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানাতে পারবে ইরান। এই ইউরেনিয়ামই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা ও ভয়ের বড় কারণ। অথচ গত বছর জুনে ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে হঠাৎ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী। এরপর থেকে ইরানের ইউরেনিয়ামের কোনো হদিস নেই বলেও দাবি করে ওয়াশিংটন। এরপরও নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় ইরানের সেই ইউরেনিয়াম বা পারমাণবিক কর্মসূচিই মুখ্য। ওয়াশিংটন ও তেহরানের আলোচনার কেন্দ্রে সবসময়ই থাকে ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম হস্তান্তর করুক, অন্যদিকে ইরান সবসময়ই এই আহ্বান প্রত্যাখ্যান করে আসছে। গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সংলাপ। তার পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুরু হয় ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ত্রিমুখী যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ই এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান, যা এখনো বহাল আছে।
দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি সই করতে গত 11 এপ্রিল ইসলামাবাদে সংলাপে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা, কিন্তু সেই সংলাপও ব্যর্থ হয়েছে এবং চুক্তি সই না করেই দুই দেশের প্রতিনিধিরা ফিরে গেছেন। জানা গেছে, মূলত পরমাণু প্রকল্প এবং ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে মতবিরোধের কারণেই ব্যর্থ হয়েছে 11 তারিখের সংলাপ। আসছে আলোচনায়ও কেন্দ্রে থাকবে ইরানের ইউরেনিয়াম, কারণ ওয়াশিংটনের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের পরমাণু কর্মসূচিতে সীমারেখা টানা। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি হলে একদিকে তেহরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরে যাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মিলবে নিরাপত্তা নিশ্চয়তা। তার জন্য ইরানকে মানতে হবে ট্রাম্পের শর্ত। এরই মধ্যে ট্রাম্প বলেছেন ইরান সব শর্তে রাজি, যদিও তা অস্বীকার করেছে তেহরান। তাই সময়ই বলে দেবে এর ভবিষ্যৎ। আফসানা শাওন, ৭১। ইরানের নৌবাহিনী শত্রুদের বিরুদ্ধে নতুনভাবে তিক্ত পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। টেলিগ্রামে দেয়া এক বার্তায় মোস্তফা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী সাহসিকতার সাথে দেশের ভূখণ্ড, জলসীমা ও জাতীয় পতাকা রক্ষা করছে। তিনি আরও বলেন, দেশটির সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের কুৎসিত ষড়যন্ত্র, পাহেলভি শাসনের উত্তরসূরি এবং ইরানকে বিভক্ত করতে যাওয়া বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলা করে এক মহাকাব্যিক সাফল্য অর্জন করেছে। শনিবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় এই মন্তব্য করেন খামেনি। তিনি আরও যুক্ত করে বলেন, যেভাবে ইরানের সেনাবাহিনী ড্রোন ও আকাশযান বজ্রপাতের মতো যুক্তরাষ্ট্র ও হত্যাকারীদের উপর আঘাত হানে, ঠিক একইভাবে ইরানের নৌবাহিনীও শত্রুদের নতুনভাবে তিক্ত পরাজয় দিতে প্রস্তুত। বসন্ত রৌদ্রোজ্জ্বল সকালে ইরানের পার্কগুলোতে দেখা যাচ্ছে পিকনিকে ব্যস্ত পরিবার, খেলাধুলায় মেতে উঠেছে তরুণরা, আর রাস্তাঘাটের ক্যাফেগুলোতে জমে উঠেছে ইরানিদের আড্ডায়। তবে এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে গভীর সংকট। বিমান হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, ইন্টারনেট সীমাবদ্ধতা এবং ভেঙে পড়া অর্থনীতি মানুষকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। নতুন করে সরকারি দমন পীড়নের আশঙ্কাও বাড়ছে। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। টানা বিমান হামলা, বিক্ষোভ দমন আর অর্থনৈতিক বিপর্যয়ের মাঝেও স্বাভাবিক জীবন ধরে রাখার চেষ্টা করছেন ইরানিরা। তবে বাহ্যিক স্বস্তির এই চিত্রের আড়ালে জমে উঠছে ভয়, ক্ষোভ আর অনিশ্চয়তার গভীর ছায়া। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আশা প্রকাশ করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই লক্ষ্য অনেকটাই অম্লান হয়ে যায়। সাম্প্রতিক সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছে ইরানে, যার মধ্যে সংঘাতের প্রথম দিনে একটি স্কুলে বহু প্রাণহানি হয়। দেশজুড়ে অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়া, ব্যাপক কর্মসংস্থান সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ ইরানের সরকারকে পতনের মুখে ফেলতে পারেনি, বরং অর্থনৈতিকভাবে জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক অমিত মেমারিয়ান বলেন, এই যুদ্ধ সরকার পতনের দিকে যাচ্ছে না, বরং মানুষের জীবনকে আরো কঠিন করে তুলেছে। অনেক ইরানি বুঝতে পেরেছিল এই যুদ্ধ শাসন ব্যবস্থাকে উৎখাত করতে পারবে না, তবে এই যুদ্ধ তাদের জীবনকে অর্থনৈতিকভাবে আরো দুর্বিষহ করে তুলবে। সংঘাতের ফলে জীবনযাপন হবে অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত ভবিষ্যতের সম্ভাবনা থাকবে না। আরেক বিশ্লেষক হোসেন রাসসাম মনে করেন, এই সংঘাত ইরানের মানুষকে আরো বিভক্ত করেছে, তবে শেষ পর্যন্ত তাদের একই দেশে একসঙ্গে বসবাস করতেই হবে। এটি ইরানিদের জন্য একটি হিসাব মেলানোর মুহূর্ত। দিনের শেষে ইরানিরা একসাথেই থাকবে। বিশেষ করে দেশের অভ্যন্তরে থাকা ইরানিরা উপলব্ধি করেছে তাদের একসঙ্গেই থাকতে হবে, তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। জানুয়ারির বিক্ষোভের দৃশ্যমান কোনো পরিবর্তন না এলেও সরকার কঠোরভাবে ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা ব্যবসা ও সাধারণ মানুষের জন্য বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধ শেষ হলে জনগণের ক্ষোভ আবারও বিস্ফোরিত হতে পারে। স্বাভাবিকতার মুখোশের আড়ালে তাই ইরানের বাস্তবতা এখন গভীর সংকট, অনিশ্চয়তা এবং অদূর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভরা। নাহিদা রিন্থি, ৭১। যুদ্ধবিরতির একদিন আগে দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সে হামলায় স্বাস্থ্যকর্মীদের হতাহতের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে যুদ্ধবিরতির মাঝে ইসরায়েল ইয়েলো লাইনের নামে নতুন সীমারেখা নির্ধারণ করে সামরিক অবস্থান আরও শক্ত করছে। অন্যদিকে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ ঘরে ফেরার পর ধ্বংসস্তূপে খুঁজে ফিরছে তাদের হারানো স্বপ্ন। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। লেবাননে যুদ্ধবিরতির আগে বেসামরিক ও স্বাস্থ্য খাতে একের পর এক ভয়াবহ হামলায় নতুন করে শঙ্কা জেগেছে। বিশেষ করে যুদ্ধবিরতি পরিস্থিতি কতটা শান্ত রাখবে তা নিয়ে উঠেছে প্রশ্ন, যেখানে একদিন আগেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো হামলার শিকার অ্যাম্বুলেন্স, তাতে হতাহত হন বেশ কয়েকজন। সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ৮ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৬ জনই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। দুবার হামলার পর আহতদের দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা করতেই হামলা হয় আবারও। ৩ দফায় এই হামলাকে দেখা হচ্ছে লেবাননের স্বাস্থ্য খাতে ইসরায়েলের ধারাবাহিক আঘাতের অংশ হিসেবে। এদিকে সীমান্তের যোদ্ধাদের লক্ষ্য করার বদলে কেন স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে উত্তেজনা। হিজবুল্লাহর শীর্ষ নেতা মাহমুদ কামাতি লেবাননের প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, ইসরায়েলকে ধন্যবাদ জানানো হলেও যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের ভূমিকা উপেক্ষা করা হয়েছে। সরকার ধীরে ধীরে সার্বভৌমত্ব হারানোর দিকে এগোচ্ছে বলেও অভিযোগ তার। এ পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে একটি নতুন ইয়েলো লাইন সীমারেখা নির্ধারণের কথা জানিয়েছে। তাদের দাবি, এই সীমার কাছে আসা সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হবে। ইয়েলো লাইন মূলত গাজার মতোই একটি বিভাজন রেখা, যেখানে এক অংশ ইসরায়েলি নিয়ন্ত্রণে এবং অন্য অংশ হিজবুল্লাহর অধীনে থাকবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধবিরতি আংশিক কার্যকর থাকলেও দক্ষিণে ফিরতে শুরু করছে বাস্তুহারা মানুষ। কাশ্মীর সেতু দিয়ে ব্যাপক জনস্রোত দেখা যায়, যদিও এর আগে সেতুটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ঘরে ফেরা মানুষের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। ইসরায়েল প্রায় ৩ কিলোমিটার ভেতরে নতুন সীমারেখা তৈরি করছে, এমনকি জাহরানি নদীর দক্ষিণে না ফেরার নির্দেশও দিয়েছে। সাথে জাতিসংঘ সতর্কতা দিয়ে জানিয়েছে, দক্ষিণাঞ্চলে এখনও ছড়িয়ে আছে অবিস্ফোরিত বোমা। তাই এখনই সবার ফেরার সিদ্ধান্ত সঠিক হবে না। আরাফাত ইসলাম, ৭১। বিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার বেশ কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণ চালায় তারা। একই সাথে ইসরায়েল 2টি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে। ইসরায়েলের দাবি, ইয়েলো লাইনের দক্ষিণে সম্ভাব্য হুমকি লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে তারা। তবে এসব পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেছে তারা। এদিকে নাইম কাসেম এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তা মেনে নেওয়া হবে না। এদিকে লেবাননে মাঠ পর্যায়ে পরিস্থিতি এখনো অস্থির। দক্ষিণ লেবাননের অনেক মানুষ নিজ নিজ গ্রামে ফেরার চেষ্টা করছেন, তবে যুদ্ধবিরতি টিকবে কিনা এই নিয়ে অনিশ্চয়তায় অনেকেই এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হুমকির মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার। বিশ্বের 1 নম্বর পদে হামলার জবাবে আশানুরূপ ব্যবস্থা দিতে না পারায় ক্ষুব্ধ তার দেশের মানুষও। পারস্য দেশগুলো তাদের উপর থেকে আস্থা হারাতে বসেছে। সব মিলিয়ে 3 দশকের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন নেতানিয়াহু। ওরিসুল ইসলামের রিপোর্ট। ইরানের সাথে টানা 1.5 মাস যুদ্ধের পর গত 7 এপ্রিল রাতেও ইসরায়েলিরা ছিলেন যুদ্ধের উত্তাপে। কিন্তু মধ্যরাতেই খবর আসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন, তিনিই রাজি হয়েছেন যুদ্ধবিরতিতে। অবশেষে যুদ্ধবিরতিতে যেতে হয়, যা এখনো চলমান। যুদ্ধবিরতির জন্য ইরান শত্রুতা বন্ধ, মিত্রদের সুরক্ষা ও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় সহ 10টি শর্ত ছুড়ে দেয়। আর এই চুক্তি কার্যকর হওয়া মানেই মধ্যপ্রাচ্যে এক শক্তিশালী ইরানের পুনরুত্থান। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে পারে। দীর্ঘ 30 বছর ধরে ইরানকে বিশ্বের 1 নম্বর শত্রু হিসেবে বিবেচনা করা নেতানিয়াহু এখন নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছেন। তিনি চেয়েছিলেন ইসরায়েল হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। এছাড়া হিজবুল্লাহ ও পুতিদেরও হারাতে পারেনি এখনো।
ঝুঁকির মুখে পড়েছে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ড। ইসরায়েলের সামরিক দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের জোটের অকার্যকারিতা দেখে উপসাগরীয় আরব দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য ইরানের সম্মতির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। দেশের ভেতরেও নেই স্বস্তি। জনমত জরিপ বলছে আগামী নির্বাচনে নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাচ্ছে না। ডানপন্থী ভোটারদের কাছে তিনি এখন ঈশ্বরের পাঠানো দূত নয়, বরং ব্যর্থ এক সেনাপতি। রাজনৈতিক ক্যারিয়ার রক্ষায় নেতানিয়াহুর এখন পিছু হটার কোনো পথ নেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি শক্তির যে নিষ্ঠুর দাপট তিনি দেখাতে চান তা টিকিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধও শুরু করতে পারেন নেতানিয়াহু। অরিসুল ইসলাম, ৭১। ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে শিশু সহ আর অন্তত ১৪ জন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারীও। স্থানীয় সময় শনিবার শহরের দক্ষিণাঞ্চলীয় শহরে এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারী প্রথমে রাস্তায় পথচারীদের লক্ষ্য করে গুলি চালায়, পরে তিনি কাছের একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে জিম্মি করে। পুলিশের প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সাথে আলোচনার চেষ্টা চালায়, তবে তিনি তাতে রাজি না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে হামলাকারী, যিনি মস্কোর বাসিন্দা হিসেবে জানা গেছে, তবে ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে অস্ত্রের লাইসেন্স এবং হামলার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি উপকূলীয় শহরের নিকটবর্তী তীর থেকে অন্তত ১৭ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরি ভিত্তিক চিকিৎসকদের একটি দল। গত কয়েকদিনে জুয়ারা উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৪ জনের মরদেহ যথাযথ নিয়ম মেনে দাফন করা হয়েছে। আর একজন বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্তের পর ত্রিপোলিতে থাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাকি ২ মৃতদেহের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। যুদ্ধ, বিগ্রহ ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ লিবিয়া হয়ে বিপজ্জনক মরুভূমি এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।